আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রফেশনাল জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সেভেন্থ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের ক্লাস শুরু হচ্ছে, ফর্মাল ক্লাস শুরু হচ্ছে। আমরা মোটামুটি আপনাদের সাথে নেক্সট প্রায় 2.5 মাসের একটা জার্নি স্টার্ট হচ্ছে আজকে। তো নেক্সট মান্থ থেকে, মানে নেক্সট উইক থেকে আমাদের ফর্মাল ক্লাসটা শুরু হবে। আজকে আমরা ফর্মাল ক্লাসই করব, বাট আজকে প্রথম দিকে আমরা একটু জাস্ট ওপেনিং সেশন হিসেবে এই সেশনটাকে ট্রিট করছি। এখন আমাদের ফর্মালি রিস্ক ম্যানেজমেন্টের ক্লাস হচ্ছে, রিস্ক ম্যানেজমেন্টের ক্লাস। তো শুরুতে আমরা আসলে টোটাল কোর্সটা নিয়ে একটু কথা বলবো, তারপর আমরা রিস্ক ম্যানেজমেন্টে কনসেন্ট্রেট করব। আপনারা জানেন যে উম, শুরু থেকে যারা আমাদের সাথে পুরনো বিভিন্ন কোর্সে সম্পৃক্ত ছিলেন, আমাদের অ্যাড বা অন্যান্য জায়গাগুলিতে আমাদের খুব বেশি কনসেন্ট্রেশন আমরা রাখি না। আমাদের আসলে যেহেতু আমরা অন্যান্য কোর্সগুলির সাথে ইনভলভ, আমরা ব্যাংকিং প্রফেশনাল পার্ট 1 পার্ট 2 কোর্সের পাশাপাশি সিডিসিএস কোর্স নিয়ে কাজ করি। এর পাশাপাশি ব্যাংকিং প্রমোশন রিলেটেড কোর্স নিয়ে কাজ করি, এবং সেই কোর্সগুলিতে আসলে যারা আমাদের সাথে ইন্টারলিঙ্ক রয়েছেন তারাই আসলে আমাদের সাথে অ্যাড হন। সো যারা আজকের ক্লাসে জয়েন করেছেন সবাইকে নতুন ব্যাচে, এমন হবে নতুন নতুন কনসাইনমেন্টে, নতুন এটা করবে আবার কাজ স্টার্টিং এ স্বাগত জানাচ্ছি। নিজেই তো করতে আমরা উম, প্রথমে একটু এখন প্রিভিয়াস ইয়ারের আগে অর্ডার ট্র্যাক দাও রেকর্ডটা দিতে নিয়ে একটু কথা দেখো বলবো। কবে প্রিভিয়াস ইয়ারে আমরা আসলে না কি হলে করেছি এখন তুমি পর্যন্ত, আসবে আমাদের আসলে জার্নি এখন পর্যন্ত কি ছিল সেটা নিয়ে আমরা একটু কথা বলি। কোর্স কন্ডাক্ট করব, আমি পার্সোনালি নিজেই কোর্স কন্ডাক্ট করব। আমার ছবি দেখতে পাচ্ছেন। আমি ফর্মালি সিডিসিএস বা সিডিসিএস প্রমোশনের পাশাপাশি ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন, স্পেশালি আপনাদের নতুন সিলেবাস যখন থেকে শুরু হয়েছে, অর্থাৎ 96th ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন যখন শুরু হয়েছে, তখন থেকে আমার আসলে এই আপনাদের এই কোর্সের সাথে সম্পৃক্ততা, এবং এই কোর্স নিয়ে আমার আসলে অ্যানালাইসিস নিয়ে থাকা। শুরুর দিকে আমি কমপ্লায়েন্স রুটে ক্লাস নিয়েছি কমপ্লায়েন্স রুটে। তারপর আমি থিঙ্কার্স একাডেমিতে ক্লাস নিয়েছি। তারপরে আমরা হচ্ছে এই প্রফেশনাল জার্নিতে এখন আমি ক্লাস কন্ডাক্ট করি। শুরুর দিকে যখন কমপ্লায়েন্স রুটে ছিলাম তখন স্পেসিফিক কিছু সাবজেক্ট নিয়ে আমাকে কাজ করতে হয়েছে, কাজ করেছি। পার্ট 1-এ প্রিন্সিপাল অফ ইকোনমিক্স আমার হিউজ মানে পার্টিসিপেন্ট আছে, কলিগ আছে, শুভাকাঙ্ক্ষী আছে যারা প্রিন্সিপাল অফ ইকোনমিক্স আমার সাথে ছিলেন। পার্ট 2-তে রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে আমি কাজ করেছি। রিস্ক ম্যানেজমেন্টেও আমার সাথে অনেকেই ছিলেন যারা পাশ করেছেন। আমার সাথে থেকে তাদের সাথে আমার সম্পৃক্ততা বেড়েছে। আর তা সেই দুইটা কোর্সের পাশাপাশি এসে আমরা 199 থেকে মূলত আমি পার্সোনালি পুরো কোর্সটা একসাথে কোঅর্ডিনেট করছি। তো 101 তারই ফলশ্রুতিতে আজকে আসলে আমাদের এই 102 অর্থাৎ সেভেন্থ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের নতুন করে কোর্সটা ইনকর্পোরেট করা বা ইনোগ্রেশন করা। আপনারা যারা আমাকে চিনেন ম্যাক্সিমামই আমার সম্পর্কে জানেন, আমাকে চিনেন। আমি প্রফেশনালি একজন ব্যাংকার। আমি আমার ব্যাংকিং প্রফেশনের পাশাপাশি আমি একটু পড়াশোনা নিয়ে থাকি, সেই হিসাবে সিডিসিএস কমপ্লিশনটা আমার কমপ্লিট হয়েছে 2016-17 দিকে। তারপরে সিএসডিজি কমপ্লিট করেছি, ক্যাম্পস করেছি, বিআইবিএম থেকে এমবিএম করেছি। ব্যাংকিং, তখন আমাদের সময় ব্যাংকিং ডিপ্লোমা ছিল, পার্ট 1 এবং পার্ট 2টা কভার করেছি 16-17 সালের দিকে। তারপরে সিএস ডাবল এটা কভার করেছি। আহ, এই মোটামুটি আপনাদের কোর্স বা এই ইস্যুসগুলি নিয়ে আমি কাজ করি এখন। আরো দুইটা কোর্স নিয়ে কাজ করছি। মোটামুটি পড়াশোনার মধ্যে থাকি বলে আপনাদেরকে এই জায়গাগুলিতে যতটুকু পারি সহযোগিতা করতে পারি বা সহযোগিতা করার চেষ্টা করি। প্রফেশনাল জার্নিতে মোটামুটি আমরা 4টা কোর্স নিয়ে কাজ করি। তার মধ্যে আমাদের সিগনেচার কোর্স হচ্ছে ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের এই পার্ট 1 এবং পার্ট 2 জিআইবিবি এবং এআইবিবি। আমাদের গ্রুপ থেকে অনেকেই লিভ নিলে আমাদের আসলে নিজেদেরই ভালো লাগে যে যারা নতুন করে নতুন পার্ট 1-এর ক্লাস রেখে পার্ট 2-র ক্লাসে জয়েন করছে, এটা আসলে ভালো লাগার একটা ইস্যুস। তো লাস্ট সেশনে আমাদের সাথে অনেকেই ছিলেন যারা
বিভিন্নভাবে বিভিন্নভাবে আমাদের কোর্সে ছিলেন, কোর্সের বিভিন্ন পার্টে আমাদের সাথে কথা বলেছেন, আমাদের সাথে কাজ করেছেন। তার মধ্যে অনেকেই পার্ট ওয়ানটা কমপ্লিট করে পার্ট টুতে স্টার্টিং হয়েছে, অনেকে আমাদের এই ব্যাচের মাধ্যমে বা এই সিচুয়েশনের মাধ্যমে। অনেকেই আছেন হয়তো আগে পরীক্ষা দিয়েছেন, কোনোভাবে পরীক্ষা আপ টু দ্য মার্কস রেজাল্ট আসেনি, হয়তো অনেকগুলি পরীক্ষা দিয়েছেন, তার মধ্যে কোনো একটা পরীক্ষা বাদ পড়েছে, কোনো একটা ইস্যুতে হয়তো কোনো কারণে, কোনো কারণ নিয়ে আবার রিপিট আমাদের সাথে থাকতে হয়েছে বা থাকছেন। কারণ কোনো জায়গায় আমরা আসলে, যেহেতু এইটা টেকনিক্যাল এক্সাম, এখানে আমরা আসলে শতভাগ পাশের ব্যাপারে, শতভাগ একজন সবসময় সবগুলি সাবজেক্টে পাশ করবে এই এসিওরনেসটা আসলে এখানে পাওয়া যায় না। সেই হিসেবে হয়তো প্রিভিয়াস ব্যাচের বা প্রিভিয়াস গ্রুপের বা প্রিভিয়াসলি ক্লাস করেছেন এই কোনো এরকমই, এরকম কয়েকজনও আমাদের সাথে আসলে জয়েন করবেন, স্পেশালি যেই সাবজেক্টগুলিতে আমরা হার্ড সাবজেক্ট হিসেবে মনে করি সেই সাবজেক্টগুলিতে। এইটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট লাস্ট, অর্থাৎ সিক্স ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন যারা দিয়েছেন, ইট ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল পার্ট ফর মি। এবং আমি আসলে মূলত এই এই মেসেজগুলির জন্যই কাজ করি, কারণ শুরু থেকে এখন পর্যন্ত আমরা মানে এইটা এইটাতে যদি মনে করি যে এইটার ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের ফি বা এই জায়গাটাতে আমরা কিন্তু খুব বেশি চেঞ্জেস নিয়ে আসি নাই, অথবা মোটামুটি একটা রিজনেবল প্রাইস নিয়ে কিন্তু কভার আপ করছি। কারণ আপনারা জানেন পার্ট ওয়ান এবং পার্ট টু কমপ্লিট করার পরে, অর্থাৎ জেআইবিবি এবং এবিবি কমপ্লিট করার পরে রিমুনারেশনের পরিমাণটা কিন্তু এখন অনেক গুণ বেড়েছে, আগের তুলনায় অনেক বেড়েছে। এবং এটা প্রত্যেকটা ব্যাংকই রিমুনারেশন প্রোভাইড করছে, সেই অনুযায়ী কিন্তু আমরা ফিটা একদমই রিজনেবল, একদমই রিজনেবল রেখেছি। বাট ফিটা রিজনেবল, বাট এখান থেকে একটা গ্রেট মেন্টাল অ্যাচিভমেন্ট আছে। তো মেন্টাল অ্যাচিভমেন্টের কয়েকটা মানে ফিডব্যাক আমরা আজকে আপনাদের সাথে এখানে শেয়ার করছি। আমাদের বিভিন্নজন পার্টিসিপেন্ট বিভিন্নভাবে আমাদের সাথে ছিলেন, বিভিন্নভাবে আমাদের সাথে ছিলেন। আহ, আমার কাছে মনে হচ্ছিল যে উম, আমার কাছে মনে হয়েছে যে এই ফিডব্যাকগুলি আমার কাছে মনিটরি ভ্যালুর চেয়ে বেশি। সো আমি একটু মেসেজগুলি দেখব। আমাদের একজন ক্যান্ডিডেট, উনি একটা মেসেজ দিয়েছেন যে যখন লাস্ট সিক্স ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনটা কাভার হয়েছে, আলহামদুলিল্লাহ আই হ্যাভ কমপ্লিটেড সিক্স ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন, স্পেশালি থ্যাঙ্কস টু জাকির ভাই অ্যান্ড মিসেস সুমাইয়া ভাবি, মানে আমার ওয়াইফ, যিনি আমাদের সাথে কোর্স কোঅর্ডিনেশনে থাকবেন, টু দেয়ার অল সাপোর্ট টু মাই সাকসেস। আই হোপ অল সাপোর্ট সেম টু কন্টিনিউ ফর সেভেন্থ ব্যাংক এআইবিবি। উনি আমাদের সাথে এই কোর্সেও আছেন, সিক্সটা উনি কমপ্লিট করার পরে এই মেসেজটা থ্রো করেছেন। আরেকজন মেসেজ দিয়েছেন, আসসালামু আলাইকুম ভাই, এআইবিবি শেষ হয়েছে ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমাকে আপনি অনেকভাবে সহযোগিতা করেছেন, আপনার সহযোগিতা চিরস্মরণীয় হয়ে থাকবে ইনশাল্লাহ। দিস ইজ দ্য কমপ্লিমেন্ট, দিস ইজ রিয়েলি অ্যাসেট। মানে হয়তো পেমেন্ট দিলে আপনি কি করবেন, একটা পেমেন্ট দিবেন, আমি সেটা ইউটিলাইজ করে ফেলবো, কনজিউম করে ফেলবো, কিন্তু এই মেসেজটা আসলে কনজিউমের ডাইজেস্ট ভলিউমটা আমার মধ্যে কিন্তু নাই। সেজন্য এই মেসেজগুলি আসলে অনেক বড় বড় ইস্যুস ক্রিয়েট করে, অনেক বড় বড় কমপ্লিমেন্ট ইস্যুস ক্রিয়েট করে। আরেকজন মেসেজ দিয়েছেন, জেআইবিবি তে পাঁচটায় পাশ করেছি, বিজনেস কমিউনিকেশনটায় আসেনি, মানে বিজনেস কমিউনিকেশনটা উনি পাশ করেনি, যেটা সবচেয়ে ভালো পরীক্ষা দিলাম সেটাই আসলো না। মানে উনি ছয়টা পরীক্ষা দিয়ে পাঁচটা পরীক্ষা পাশ করলেন। বাট জেড আমার কথা বলল, ভাই এর কাছে অনেক অনেক কৃতজ্ঞ থাকবো, ওনার প্রপার নির্দেশনা ফলে ভালোভাবে পাঁচটা সাবজেক্টে পাশ করেছি, বিজনেস কমিউনিকেশনে চ্যালেঞ্জ করব, কেউ একটু প্রসেসটা বলে দিন, জাস্ট উনি ওনার ভিউটা শেয়ার করেছেন। আরেকজন মেসেজ দিয়েছেন, আলহামদুলিল্লাহ আই হ্যাভ পাসড অল ফোর এআইবিবি এক্সামস দ্যাট আই অ্যাপিয়ার্ড ইন, থ্যাংক ইউ সো মাচ জাকির ভাই। আরেকজন মেসেজ দিয়েছেন, এই মেসেজটা আমাদের জন্য খুবই কমপ্লিমেন্টারি মেসেজ, দিস ওয়ান ইজ খুবই কমপ্লিমেন্টারি মেসেজ। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া মহান আল্লাহ তাআলার কাছে, যার অশেষ রহমতে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম প্রথম ও দ্বিতীয় পার্ট সম্পূর্ণ করেছি। কৃতজ্ঞতা মোহাম্মদ জাকির হোসেন, ওনার প্রতি, যার দিক নির্দেশনা নিয়মিত কোচিং ক্লাস করে কোনো প্রকার বই ক্রয় না করে দুইটা পার্ট শেষ করেছি। তোর মধ্যে দ্বিতীয় পার্ট একবারই সম্পূর্ণ করেছে। জাকির ভাইয়ের জন্য সবসময় দেওয়া থাকলো এবং প্রফেশনাল জার্নির কোচিং এর শুভকামনা থাকলো সবসময়। প্রফেশনাল জার্নির হাতে যারা থাকবেন তাদের সকলের শুভকামনা করছি। আরেকজন মেসেজ দিয়েছেন, থ্যাঙ্কস এ লর্ড ভাইয়া, আই হ্যাভ পাসড ফাইভ সাবজেক্ট ইন জেআইবিবি অ্যাজ ওয়ান গো, একবারে, ইউর টিচিং ট্রুলি প্লেজারেবল ফর মি, রিগার্স মোহাম্মদ। ভাইয়ের নামটা চলে আসছে, আমি অবশ্য নামটা শেয়ার করতে চাইনি। আরেকজন মেসেজ দিয়েছে, ভাই আমি কখনো কোনো বিষয়ে অনুভূতি প্রকাশ করি না,
কিন্তু আজ প্রকাশ না করলে অন্যায় হবে বলে মনে হলো। অর্গানাইজেশন ম্যানেজমেন্ট পরীক্ষা তৃতীয়বার ফেল করার পর আপনার কোচিং করে চতুর্থবারের মতো এইবার অংশগ্রহণ করি। মাত্র 4টা প্রশ্নের উত্তর দিতে পেরেছি, এই জন্য ভয় ছিল পাশ করব কিনা। আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এই সফলতার জন্য। আমার জেআইবিবি কমপ্লিট। আগামী 30 তারিখ থেকে এআইবিবির জন্য ক্লাস শুরু করব ইনশাল্লাহ। আপনার সিরিসিএস আমাদের সাথে, আমার অন্য ব্যাচের সাথে উনি আসলে ইন্টারলিঙ্ক রয়েছেন। আরেকজন মেসেজ দিয়েছেন, আসসালামু আলাইকুম ভাই, আমি 3টা পরীক্ষা দিয়ে 3টাই পাশ করেছি সেকেন্ড পার্টে। কোচিংয়ে ভর্তি ছিলাম কিন্তু কিছুই করা হয়নি, শুধুমাত্র আপনার শেষের সাজেশনগুলি দেখেছিলাম। আপনাকে বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আরেকজন মেসেজ দিয়েছেন, আসসালামু আলাইকুম ভাই, থ্যাঙ্কস এ লট, উইদাউট ইউর গাইডেন্স আই নেভার সাকসেস, আই অলওয়েজ প্রে ফর ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি, গড ব্লেস ইউ। আরেকজন মেসেজ দিয়েছেন, জাকির ভাই আপনার সাজেশন পেয়ে আমিও এবিবিতে 5টা আউট অফ 6 সাবজেক্টে পাশ করেছি, হার্টেস্ট থ্যাংক ইউ। আরেকজন মেসেজ দিয়েছে, আসসালামু আলাইকুম ভাইয়া, আই এম শাহাদাত হোসেন, আমার একজন কলিগ ছিলেন, আলহামদুলিল্লাহ আই হ্যাভ কমপ্লিটেড এআইবিবি অ্যাট লাস্ট 2020। আমার 5টা সাবজেক্ট কমপ্লিট হয়েছে, একটা সাবজেক্ট উনি পরীক্ষা দেননি, এই বছর সেই পরীক্ষাটা দিয়ে উনি কমপ্লিট করেছেন। দ্যাটস অল। কিছু কিছু স্ন্যাপশট আপনাদেরকে প্রোভাইড করছি বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, বিকজ এই এই মেসেজগুলি আসলে স্ট্যামিনা। আপনারা হয়তো এখানে 8টা মেসেজ, যারা আমাদের প্রফেশনাল কমিউনিটি গ্রুপে আছেন তারা দেখেছেন যে রেজাল্ট বা রেজাল্ট পরবর্তী সময় প্রচুর পরিমাণ ওয়ার্ম উইশেস আমরা রিসিভ করেছি আমাদের পার্টিসিপেন্টদের কাছ থেকে। তার কিছু মানে অল্প কিছু ইনফরমেশন বা অল্প কিছু ফিলিংস আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমরা ফর্মালি ক্লাস শুরু করব। ফর্মালি ক্লাস শুরু করার সাথে সাথে মানে আমরা রিস্ক ম্যানেজমেন্ট ক্লাসটা স্টার্ট করব। ইন দ্য মিন টাইম আমি একটু আমাদের একজন পার্টিসিপেন্ট, অনেকজন পার্টিসিপেন্ট যারা পার্ট 1টা পার্ট 2টা কমপ্লিট করেছেন 1 গোতে একবারে, তাদের মধ্য থেকে আমি এখন একটু রায়হান, রায়হান কি আছেন? রায়হানকে একটু আপনার রিভলিউশনটা একটু জানতে চাচ্ছি। রায়হান, মেহেদি রায়হান, মেহেদি রায়হান কি আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ রায়হান, আপনার পুরো জার্নিটা একটু আমরা শুনতে চাচ্ছি। আমরা মানে যতটুকু আমার মানে ইনফরমেশন বা যতটুকু আপনার মানে আমরা আইবিবি লিস্ট যতটুকু দেখেছি, আপনি সকল সাবজেক্টে একবারই পাশ করেছেন পার্ট 2তে। সো মানে হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স? আপনি আসলে এইখানে আসলে কতখানি সাপোর্ট পেয়েছেন? কি ছিল আপনার আসলে এই একবারে 6টা সাবজেক্ট পাশ করাটা এখনকার জন্য একটু টাফ। টাফ মানে ট্রুলি টাফ, বিকজ এখন কেস স্টাডি অ্যাড হয়েছে, নতুন নতুন প্যাটার্ন অ্যাড হয়েছে। তারপরও আপনি আসলে কিভাবে সম্ভব, প্লিজ। জি, আশা করি সবাই ভালো আছেন। আমি মেহেদি রায়হান, বর্তমানে এনআরবিসি ব্যাংকে কর্মরত। আমি 2022 সাল থেকেই প্রফেশনাল জার্নি কোচিং এর সাথে জড়িত। আগে থেকে জাকির ভাইয়ের পরিচিত আমি, আমার ছোট ভাইয়ের মতো। সবসময় ওনার নির্দেশনাগুলো আমি দেখতাম ব্যাংকিং ডিপ্লোমার আগে থেকেই, যে কোচিং করাতো ব্যাংকিং বিভিন্ন বিষয় নিয়ে। যখন এটা চালু করে তখন থেকে আমার চেষ্টা ছিল যে আমার ওনার ক্লাস, ওনার গাইডলাইন ক্লাসগুলা, ভিডিও ক্লাসগুলা, এগুলা প্যাটার্ন গুলা যাতে আমি সবসময় দেখতে পারি। দেন ওই সময় থেকে আমি ওনাদের কাছ থেকে শুনতাম যে আসলে আপনার বই ফলো করে পাশ করাটা চেয়ে আপনি যদি সুনির্দিষ্ট কোনো গাইডলাইন পান, বই তো আর গাইডলাইন দেয়া থাকে না। এই জিনিসটা ফলো করে আমি প্রফেশনাল জার্নির পিছনে লেগে থাকা। সর্বশেষ হলো আমার জেআইবিবি কমপ্লিট হয়েছে। আমি প্রথমে জেআইবিবি 6টা দিয়ে 4টা পাস করছি, পরের বারে জেআইবিবি কমপ্লিট। দ্বিতীয়বার এআইবিবি দিছি, মাঝখানে 2 বছর, 1 বছর দেই নাই, পরে এআইবিবি দিলাম। এআইবিবি আল্লাহর রহমতে সবার দোয়ায় একবারে কমপ্লিট। পুরোটা অর্জনে আমি মনে করি যে প্রফেশনাল জার্নি একজন কোচিং এবং মেন্টরের। কারণ আমি এ পর্যন্ত কোনো বই কিনি নাই এই কোচিংটা করতে গিয়ে, সুনির্দিষ্ট কোনো নোটও কারো কাছ থেকে নেই নাই। একটু একটু যা আছে ওই জাকির ভাইয়ের কোচিং করতাম। বেশিরভাগে ওনার ক্লাসগুলো আমি কোনো মিস করতাম না। মানে যত কিছুই হোক, যত রকমই হোক, ক্লাসগুলো মিস করতাম না। 2-1টা ক্লাস মিস করলে ভিডিওটা সাথে সাথে দেখে নিতাম। এতটুকুই ছিল আমার পাওনা। সবচেয়ে বড় বেশি কাজটা করবে যারা নতুন দিচ্ছেন অথবা কোনো সাবজেক্ট ফেল করতেছেন, সবার প্রতি আমার একটা উদাত্ত আহ্বান থাকবে, আপনারা কোচিংটা বা কোচিং এ ভর্তি হওয়া, টাকা দিয়ে ভর্তি হওয়া, টাকা ফিস দেওয়া, এটা বড় বিষয় না। আপনার প্রথমেই ঠিক করতে হবে মেন্টালিটি। আপনি ব্যাংকিং ডিপ্লোমায় পাশ করবেন, পাশ করার জন্য আমি আমার মন স্থির করতে হবে।
আর স্থির করার মানে আপনি কোনো ক্লাস মিস দিতে পারবেন না। যদি আপনি রেগুলার ক্লাস করেন, আমার মনে হচ্ছে যে আপনি অন্তত 70-80% প্রথমে সাকসেসের কাতারে চলে যাবেন যদি সবগুলা ক্লাস করেন। বিশেষ করে ম্যাথ ক্লাসটা আমি সবচেয়ে মাঝে মধ্যে ভয় পেতাম যে ম্যাথে কি জানি হয়, কিন্তু ভাইয়ার ম্যাথ করার পরে ওই ভয়টা কেটে গেছে। কেস স্টাডি, কেস স্টাডিটা আমরাই প্রথম পাইছি, আমাদের আগে কেউ পায় নাই। এটা নিয়ে আমাদের ভিতরে অনেক আতঙ্ক ছিল। ওই যে আবির নামে একটা স্টুডেন্ট ছিল, ও তো প্রায় সময় প্রশ্ন করতো ভাইয়ারে। কেস স্টাডিটা একদম আপনি যদি ভালো করে ক্লাস করেন, পুরো কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, কেস স্টাডিতে 20-এ আপনাকে 18-র নিচে কেউ দিতে পারবে না। বাস্তব বাস্তব ব্যাংকিং নিয়ে কেস স্টাডি গুলা করে, এটাতে আমার সফলতা আমার মনে হচ্ছে বেশি আসছে। কারণ কেস স্টাডি গুলা ভাইয়ার যে বুঝানোর প্যাটার্ন, ওই যে টেকনিকটা আমাদের সাথে শেয়ার করছে, পুরাটাই ওখানে কাজে লাগছে। সো আপনারা কোচিং করেন, যাই করেন টাকা দিয়ে ভর্তি হয়ে শুধু আপনি লেকচার শিট নিবেন, ওনার শিট গুলো নিবেন, এই মন মানসিকতা থাকলে পাস করাটা সো টাফ। যে যেভাবেই কোচিং করবেন চেষ্টা করবেন অলওয়েজ ক্লাসগুলো ফলো করার জন্য। আর আরেকটা বিষয়, আমি আরেকটা সফলতার মানে আমি নিজে চেষ্টা করছি, আল্লাহ সফলতা দিচ্ছে। সবচেয়ে বেশি ভালো লাগছে উনি মাঝে মধ্যে প্রশ্ন করবে, আপনি যে অ্যালার্ট কিনা ওখান থেকেই হয়তো আপনি যদি অ্যালার্ট থাকেন প্রশ্নের উত্তর ভুল হলেও দিবেন, ভুল হলে দিলে কিন্তু আবার মানে প্রশ্নটা রিভাইজ হয়। আমি আমি মাঝে মধ্যে ভুল উত্তর দিতাম, ইচ্ছা করে ভুল উত্তর দিতাম, যে না বুঝলে হঠাৎ একটা বলেই ফেলতাম। এগুলাই দেখছি লাস্ট পর্যন্ত কাজে লাগছে। তো সবাই কষ্ট করবেন, ভালো রেজাল্ট পাবেন, লেগে থাকবেন, কোনোভাবেই পিছপা হওয়া যাবে না। 6টা পরীক্ষা দিবেন, 3টা পাস করবেন, কোনো রকম মন হতাশ হওয়া যাবে না। আমি যখন প্রথম দিছি 6টা, পরে তো আমি আর পরীক্ষাই দিব না বলে দিছি। কিন্তু ওনার দিক নির্দেশনায় আমি সব সময় প্রফেশনাল জার্নির সফলতা কামনা করি। যারা এটার সাথে জড়িত থাকবে, যারা এখন কোচিং করতেছেন, বা লেগে থাকুন, সফলতা আসবেই, কোনো ব্যতিক্রম নাই। এতটুকুই সবার প্রতি অনুরোধ থাকবে। আমার আমি যে জায়গায় আজকে বলতেছি, আমি দেখবো যে আগামী 6 মাস পরে আমার জায়গায় আপনারা 2-3 জন আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন। এটাই হলো আমাদের, এটাই আমার চাওয়া, এর বেশি কিছু না। জাকির ভাইয়ের জন্য শুভকামনা থাকবে। আমি পরবর্তীতে অন্য গ্রুপে আবার অ্যাড হচ্ছি, আমার জন্য দোয়া করবেন সবাই। জাকির ভাই একটু সাপোর্ট টাপোর্ট দিবেন, এটাই আপনার প্রতি অনুরোধ। ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, রায়হান। রায়হান, রায়হান হচ্ছে আমার পুরনো ব্যাংকের কলিগ। আমার সাথে ওর সাথে কাজ করার সুযোগ হয়েছে। আমি আমার জুনিয়র কলিগ আমার, বাট হি ইজ সো প্রুডেন্ট। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে ও একটা কাজে লেগে থাকে। ও পার্ট 1-এ ওর একটু প্রবলেম হয়েছে। পার্ট 1-এ সম্ভবত একটা এক্সামে ওর কোনো একবার এমএফএস, আমি যদি ভুল না করে থাকি, এমএফএস এ ভালো হ্যাঁ, হ্যাঁ, হয়নি। আমি সত্যি। এমএফএস এ ভালো হয়নি। তো রায়হান একটু মন খারাপ করেছে যে ভাইয়া পরীক্ষা দিব না। তো আমি একবারও, ওর ফ্যামিলি ইস্যুস নিয়ে ব্যস্ততা ছিল, মানে ফ্যামিলি ইস্যুস নিয়ে পরীক্ষা দিবে না, জোর করে আমি জোর করিয়ে 2-3 দিন বললাম যে এই এগুলি একটু ঠিকঠাক করে পড়ো, তারপর পরীক্ষা দাও। তো ও সেবারে পরীক্ষা দিয়ে এমএফএসটা পাশ করেছে। একবার এমএফএস খারাপ হয়েছে, দ্বিতীয়বার এমএফএস পাশ করেছে, কিন্তু প্রথম টার্নে সবগুলি সাবজেক্ট কভার করেছে পার্ট 1-এর। তো পার্ট 2-তে গিয়ে একটু চ্যালেঞ্জিং ছিল, বিকজ ও আসলে ট্রেডের স্টুডেন্ট না, বা ট্রেড নিয়ে কাজ করে না, রিস্ক ম্যানেজমেন্টে ও ও জয়েন করেছে অল্প কিছুদিন হবে। ওর খুব বেশি মানে ব্যাংকিং এক্সপিরিয়েন্সও না, আমার বা আপনার যেমন ব্যাংকিং এক্সপিরিয়েন্স, লম্বা এক্সপিরিয়েন্স, সেরকম এক্সপিরিয়েন্সও না তার। বাট ও হচ্ছে ক্লাসের ইস্যুসগুলিকে কাভার করেছে প্রপার ওয়েতে, আমার ইনস্ট্রাকশনগুলি ফলো করেছে। দেখা গেল যে 6টা সাবজেক্টে অনেক অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আছে যারা কিন্তু 6টা সাবজেক্টে, আপনারা দেখেছেন রেজাল্টে, পাশ করেছে, কিন্তু 6টাতে 6টা পাশ করা স্টুডেন্টদের নাম্বার কিন্তু এবার অনেক কম। বিকজ এবার কেস স্টাডি অ্যাড করানো হয়েছে, কোয়েশ্চেন প্যাটার্নটাকে একটু চেঞ্জ করানো হয়েছে। সো সবকিছু মিলে এটা আসলে একটা টাফ জার্নি ছিল। বাট রায়হান এটা কাভার করেছে। প্রফেশনাল জার্নির পক্ষ থেকে কনগ্রেচুলেশন। আর আপনারা, ও আবার অন্য একটা কোর্সে আমাদের সাথে ইনভলভ হচ্ছে। আমাদের আসলে আমরা ওই আমাদের আসলে মার্কেটিং স্ট্র্যাটেজিটা বাহিরে আমরা বেশি ফ্লরিশ করি না। আমাদের কোনো একটা কোর্সে যিনি ইনভলভ থাকেন তিনি আসলে পরবর্তী কোর্সের সাথে ইনভলভ হয়ে যান, আমাদের সাথে থাকেন। এইটাই মোটামুটি আমরা, দিস ইজ আওয়ার স্ট্র্যাটেজি। মানে আমরা, মানে আমি আসলে কারোর সাথে যোগাযোগ করি না যে ভাইয়া আপনি আমাদের সাথে অ্যাড হন, বা এটা না। আমার যারা আমাদের সাথে থাকেন তারাই আসলে আমাদের সাথেই কন্টিনিউ করেন। একটা ব্যাচ শেষ হলে আরেকটা ব্যাচে অ্যাড হন, আরেকটা ব্যাচ শেষ হলে আরেকটা ব্যাচে অ্যাড হন। ব্যাংকিং ডিপ্লোমা শেষ হচ্ছে, কেউ সিডিসিএস এ মুভ করছে, কেউ প্রমোশন কোর্সে মুভ করছে, আবার যারা সিডিসিএস কমপ্লিট করছেন তারা ব্যাংক প্রমোশনে মুভ করছেন। কারণ আমরা টোটাল
প্রত্যেকটা কোর্স এক একটা হলিস্টিক কোর্স হিসেবে আমরা ক্রিয়েট করি বা কন্টিনিউ করার চেষ্টা করি। সো যারা আমাদের সাথে আছেন, ডেফিনেটলি শেষ মুহূর্ত পর্যন্ত থাকলে আপনি এখান থেকে অ্যাটলিস্ট মনিটারি বেনিফিট কতটুকু পাবেন সেটা জানি না, কিন্তু মেন্টাল এবং জানার বেনিফিটসটা নিয়ে আপনি বের হবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ রাহান। ওকে, আমরা এবার ফর্মালি আমাদের ক্লাস শুরু করব। আপনারা জানেন আপনাদের এআইবিবির ক্লাসটা আমরা বিকেলেই কন্ডাক্ট করব মোস্ট প্রবাবলি। আপনারা যারা আমাদের সাথে অ্যাড হবেন তাদের একটা পেমেন্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে, সাবজেক্ট ওয়াইজ একটা, বা টোটাল কোর্সের ফি একটা, বা 3টা সাবজেক্টের জন্য একটা কোর্স ফির ইস্যুস দেওয়া আছে। আপনারা যাদের জায়গা থেকে যতটুকু রিজনেবলি পসিবল হয় পেমেন্টটা কমপ্লিট করলে আপনাদেরকে আমরা একটা পেইড গ্রুপে নিয়ে আসবো, অর্থাৎ আপনারা একটা পেইড গ্রুপে চলে আসবেন। অলমোস্ট অনেকেই পেইড গ্রুপে অ্যাড হয়েছেন। পেইড গ্রুপে আসার পরে আমরা সেই পেইড গ্রুপেই আমাদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং, সিনপসিস, সাজেশন, সলিউশন আমরা সেখানে প্রোভাইড করব। অর্থাৎ প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিংটা আমরা সেখানে দিয়ে দিব, এবং প্রত্যেকটা ক্লাসের যেই অন্যান্য পার্টগুলি থাকে সেই পার্টগুলি আমরা সেখানে কভার করব। অর্থাৎ রেকর্ডিং থাকবে, সিনপসিস থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ সাজেশন থাকবে, সাজেশনের সলিউশনটা থাকবে। এবং আপনারা জানেন যে বিভিন্ন সাবজেক্টের মতো রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রেও আমাদের কোয়েশ্চেনিয়ারের ইস্যুস থাকে, ম্যাথের ইস্যুস থাকে। যে যে সাবজেক্টগুলিতে ম্যাথ থাকবে, ম্যাথগুলি আমরা স্পেশাল কেয়ার নিয়ে কভার করব। আর আমাদের মানে আমি আমার কোর্স কন্ডাক্টের প্রসেসের মধ্যে একটা জিনিস সবার আগে দেখি, যেটা অন্যরা হয়তো এই বেসমেন্টটা নিয়ে কাজ করে না, সেটা হচ্ছে আমি মনে করি সে রিস্ক ম্যানেজমেন্ট যেই সাবজেক্টটা আমরা এখন ক্লাস নিচ্ছি বা এখন একটু পরে ক্লাস নিব, সেই রিস্ক ম্যানেজমেন্টে আসলে যারা রিস্কে কাজ করে শুধু তারাই এই সাবজেক্টের বা এই রিডিং প্রসিডিওরের, রিডিং ম্যাটেরিয়ালসের ফান্ডামেন্টাল ইস্যুসগুলি জানেন। যারা রিস্কে কাজ করেন কোনো একটা ব্যাংকে, রিস্কে যারা কাজ করেন তারা আসলে প্রত্যেকটা ব্যাংকে, আমাদের দেশের দেশীয় দেশীয় ব্যাংকগুলি বা আমাদের দেশে যে ব্যাংকগুলি বিজনেস করছে, সার্ভাইভ করছে, কন্টিনিউ করছে, প্রত্যেকটা ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট ওয়ান অফ দ্য স্মলেস্ট ডিভিশন। মানে একটা ব্যাংকে যদি 3,000 4,000 এমপ্লয়ি থাকে তাহলে 8 থেকে 10 জন রিস্ক ম্যানেজমেন্টে কাজ করে। বাকি লোকজন রিস্ক ম্যানেজমেন্টে সাধারণত কাজ করার সুযোগ পায় না। তাহলে এই মানুষগুলি রিস্ক ম্যানেজমেন্টের টোন, রিস্ক ম্যানেজমেন্টের টপিকস গুলি বুঝে পড়া, ইটস ট্রু টাফ। এখন আমি পড়ানোর সময় বা যখন পড়ানো স্টার্ট করব, পড়ানোর জায়গাটাতে এই পয়েন্টটাকে সবার আগে মাথায় রাখবো যে আপনি, ইউ পিপল যারা আমার সাথে এই কোর্সে জড়িত আছেন, তিনি আসলে রিস্ক ম্যানেজমেন্টে এক্সপার্ট না, রিস্ক রিলেটেড টার্মিনোলজিগুলিতে তিনি এক্সপার্ট না। সো তিনি যেহেতু রিস্ক ম্যানেজমেন্ট টার্মিনোলজিগুলিতে এক্সপার্ট না, তাকে কিভাবে এগুলির সাথে পরিচয় করানো যায়, ইজি মেথডে তাকে কাভার আপ করা যায়, সেই সেই প্রসেসগুলি নিয়ে আমি কাজ করব। সেম অ্যাজ ট্রেড ফাইন্যান্সে যারা কাজ করছেন, যারা ট্রেড ফাইন্যান্সে কাজ করেন নাই, তাদের জন্য ট্রেড ফাইন্যান্স সাবজেক্টের টপিকসগুলি ট্রু হার্ড, মানে প্র্যাকটিকেবল না, প্র্যাকটিস থাকবে না আপনার। তো সেটা আপনি যদি ট্রেডে কাজ না করেন তাহলে আপনার ট্রেডের যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসগুলিতে আপনার আসলে ভালো করার সম্ভাবনা অনেক কম থাকে। বাট আমরা চেষ্টা করব সেইটাকে, মানে আমি চেষ্টা করব ইউ পিপল যারা আমার সাথে জয়েন করেছেন, তারা আসলে যেই সাবজেক্ট আমরা ক্লাস নিচ্ছি সেই সাবজেক্টে আপনি এক্সপার্ট না, আপনি অন্য কোনো সাবজেক্ট থেকে এই সাবজেক্টে অ্যাড হয়েছেন। সো এই সাবজেক্টটা আপনাকে একদম একদম ফাউন্ডেশন থেকে দাঁড় করানো, ইটস মাই রেসপন্সিবিলিটি। এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য বলেন যে আইটি, ক্রেডিট অপারেশন, কারণ আপনাদের আপনাদের ইয়ারে গিয়ে মানে সিক্সথ, আপনাদের এই এআইবিবি পার্টে সবচেয়ে বেশি ডিভিশন ওয়াইজ সাবজেক্ট বেশি ইনক্লুডেড। আমরা যদি খেয়াল করি, সেটা হচ্ছে যে রিস্ক ম্যানেজমেন্ট, শুধু যারা রিস্কে কাজ করে তাদের জন্য এই সাবজেক্টটা প্রায়োরিটি দেওয়া, বাট আপনাকে কমপ্লিট করতে হচ্ছে অ্যাজ এ জেনারেল পার্সন হিসেবে। ট্রেড ফাইন্যান্স যারা ট্রেডে কাজ করে তাদের জন্য এই সাবজেক্টটা বেশি অ্যাট্রাকটিভ বা প্র্যাকটিকেবল, বাট আপনার জন্য সেটা কিন্তু প্র্যাকটিসেবল না, আপনার পার্টিনেন্ট না সেই সাবজেক্টে। সো যেই সাবজেক্টটা আপনার জন্য প্র্যাগমেটিক না, সেই সাবজেক্টে আপনাকে ইউজ টু করা, এইটা হচ্ছে আমার রেসপন্সিবিলিটি। সেম ক্রেডিট অপারেশন, যারা ক্রেডিটে ভালো তারা ওই সাবজেক্টটা পছন্দ করবেন, বাট যারা ক্রেডিটে কাজ করেন না তাদের জন্য সেই সাবজেক্টটা কিন্তু আননোন। সো সেই সাবজেক্টে আপনাকে গিয়ার আপ করার কাজও কিন্তু
আমি করব, এবং আমি যখন গিয়ার আপ করার কাজ করব তখন আমি মনে করব ইউ আর নট এ পার্সন হু ইজ এক্সপার্ট ইন ক্রেডিট, বাট আপনাকে আমরা ক্রেডিটটা এক্সপার্ট করব। সেম একই রকম আইটি, আর যে দুইটা সাবজেক্ট আছে বা স্পেশাল সাবজেক্ট আছে, যে আপনারা জানেন ফোর্থ সাবজেক্ট হিসেবে আমরা ইসলামী ব্যাংকিং এবং ইসলামী ব্যাংকিং এর পাশাপাশি ফাইন্যান্সিয়াল ক্রাইম নিয়ে আলোচনা করি। এই দুইটা সাবজেক্টও দুইটা স্পেসিফিক ফিল্ডের সাথে জড়িত। ইসলামী ব্যাংকিং, যারা ইসলামী ব্যাংকিং অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত তাদের সাথে সম্পৃক্ত, ফাইন্যান্সিয়াল ক্রাইম যারা মানি লন্ডারিং বা এএমএলডি ডিভিশনের সাথে জড়িত তাদের সাথে সম্পৃক্ত। আর জিএফআই যে সাবজেক্টটা রয়েছে, এই সাবজেক্টটা অলমোস্ট সবার সাথে মোটামুটি পরিচিত। এটা একটা জেনারেল সাবজেক্ট হিসেবে আমরা ট্রিট করি। ওই জেনারেল সাবজেক্টের ক্ষেত্রে আপনার হয়তো একটু কন্টিনিউশনটা আপনি পাবেন। এই হচ্ছে মোটামুটি আমরা প্ল্যান। যেহেতু চারটা সাবজেক্ট আনকমন, এই চারটা সাবজেক্টে প্রপার ওয়েতে গাইডলাইন নিয়ে সামনের দিকে যাওয়ার কাজটা আমার। আর আপনাদের রেসপন্সিবিলিটি হচ্ছে, প্লিজ প্লিজ সবার কাছে রিকোয়েস্ট, যেটা রায়হান বলেছে একটু আগে, যে আপনারা প্লিজ সবাই একটু ক্লাসে জয়েন করার চেষ্টা করবেন, অ্যাটলিস্ট অ্যাট ইউর বেস্ট এফোর্ট দিয়ে আপনারা একটু ক্লাসে জয়েন করার চেষ্টা করবেন। আর যারা যদি কোনো কারণে আনফরচুনেটলি আপনার ক্লাস মিস হয়, প্লিজ আপনি একটু রেকর্ডিংটা শুনে পরের ক্লাসের আগ পর্যন্ত আপনি একটু আপডেটেড থাকবেন। আর আমাদের কয়দিন পরেই রমজান চলে আসবে, এবারের পরীক্ষাটা আপনাদের জন্য একটু একটু মানে টাফ স্ক্যাজুয়াল দেওয়া, কারণ রমজানের 1 মাস, রমজানের আগে, রমজানের পরের ঈদ, তারপরে ইলেকশনের এইদিকে 3-4 দিন, সবকিছু মিলিয়ে কিন্তু আপনাদের অলমোস্ট 1.5 মাসের একটা ভ্যাকেশন আছে, যেটাতে আমি আসলে ফোর্স করতে পারবো না। রমজানে আমি চাইলেই খুব বেশি ক্লাস আমিও নিতে পারবো না, আপনাদেরকেও জোর করতে পারবো না। ইট ইজ ট্রু, বাট আমরা যদি প্ল্যান করি এর আগে থেকে, যেহেতু আমরা শুরু করছি ডে 1 থেকে, যদি আপনি প্ল্যান ঠিকঠাক করে করতে পারেন, বিলিভ মি, বিলিভ মি, আপনারা সবাই সবাই পাশ করতে পারবেন, সবাই পাশ করতে পারবেন। এবং এইটা আপনাদের জন্য একটা সিগনেচার কোর্স হবে, এটা আপনাদের জন্য একটা সিগনেচার কোর্স হবে। আমাকে একটু সবাই মানে একটু কনফার্ম করেন। আমার মনে হয় রায়হান, রায়হান কি আছো? আচ্ছা, রায়হান লিভ নিয়েছে। আমি যদিও রায়হানের পারমিশন নিয়ে আই ওয়ান্ট টু টক উইথ ওয়ান টপিকস। এটা বলবো না, যেহেতু যেই জায়গা থেকে এসছে সেই জায়গা থেকে আমি বলতে পারবো না যে খুব সে ব্রিলিয়েন্ট। সে একটা ন্যাশনাল ইউনিভার্সিটির একটা সাবজেক্টে বিবিএ করা বা অনার্স অনার্স মাস্টার্স করা, খুব বেশি ব্রিলিয়েন্ট আমি বলতে পারবো না। বাট উনি আসলে লেগেছিল, মানে ও আমার ওয়ান অফ দ্য বেস্ট আইকনিক। যখন ও ধরেন এখন আমাদের তো সেই সাইভিএল সবার সাথে পরিচয়, বিভিন্ন জায়গায় আমরা ফোরামে যাই, ও এখন যায়, ও তো এখন অফিসার, ও যায়। তো দেখা যায় যে যে সে আগে যে চাকরিটা করেছে সেই জায়গার সেই স্যারদের সাথেই ও এখন বসছে, মিশছে, বা ওনারাও সবাই কর্ডিয়ালি তাকে রিসিভ করছেন। দিস ইজ ট্রিমেন্ডাসলি এ গুড জব, মানে দিস ইজ কল্ড দ্য স্পিরিট। এবং আমি ও ও বিশ্বাস করতে পারে নাই। ও রেজাল্ট দেওয়ার পর ও আমাকে ফোন দিছে যে ভাই একটু চেক করেন তো, আমি কি নাই রায়হান, যে 6টা সাবজেক্টে পাশ করেছে, আমার এটা তো কোনোভাবে আমি নিতে পারছি না, কিভাবে এটা সম্ভব হবে কিভাবে? আমি বললাম যে না, এই রায়হানের সেই রায়হান, বিকজ এভরি ডিলিজেন্ট শুড গিভ ইউ দ্য রিয়েল রেওয়ার্ড। ও হচ্ছে সেই রকম একজন রিয়েল রেওয়ার্ড পাওয়া ছেলে, যে রিয়েল রেওয়ার্ড মানে আমি বলবো আমি খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, দেন এবার তাদের অ্যানালাইসিস করে দেখেন ওখানেও প্রচুর পরিমাণে স্টুডেন্ট আছে তারা, যারা ডিপ্লোমাতে ভালো করতে পারেনি, খুব ভালো ইউনিভার্সিটির স্টুডেন্ট ভালো করতে পারে নাই। একটা একদম 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 ফান্ডামেন্টাল স্ট্রং না একটা ছেলে, শুধুমাত্র তার পরিশ্রমের মাধ্যমেই আসলে সম্ভব 6টা সাবজেক্টে একসাথে পাশ করে যাওয়া। সো দিস ইজ লাইক অ্যান স্পিরিট। এটা কেন আমি এটা বলার কারণ হচ্ছে, এটা শুধু মানে একটা এক্সাম্পল দাঁড়ানো না, এটা হচ্ছে এমন একটা জিনিস, আপনি যদি সত্যিকার অর্থেই পরিশ্রম করেন, এটা কখনো বিফলে যাবে না। ইট উইল গিভ ইউ রেওয়ার্ড টুডে অর টুমোরো। আমরা এবার চলে আসি রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট আমরা আসলে কি প্ল্যান করব, কিভাবে কি করব, রিস্ক ম্যানেজমেন্টে আসলে কি থাকে কি হয়, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। প্রথমে সিক্সথ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের কোয়েশ্চেনটা নিয়ে একটু চোখ বুলাই সবাই, আমাদের সবার জন্য একটু সুবিধা হবে। সিক্স ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন যেটা গত বছর শেষ হয়েছে, ইট ইজ দ্য র্যাপ্লিকা কোয়েশ্চেন ফর ইউর নেক্সট এক্সাম। মানে আমরা জানি যে কোয়েশ্চেন প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে। 2000 অর্থাৎ ফিফথ ব্যাংকিং প্রফেশনাল পর্যন্ত একটা প্যাটার্নের কোয়েশ্চেন ছিল,
সিক্স ব্যাংকিং প্রফেশনাল থেকে অন্য প্যাটার্নে কোয়েশ্চেন হচ্ছে। সো আপনাদের সিক্স ব্যাংকিং প্রফেশনালের যেই প্রশ্নটা, সেই প্রশ্নটা মানে এই প্রশ্নটার উপর বেস করেই কিন্তু আপনাদের ডিসকাশন এবং অ্যানালাইসিসটা হবে। সো আমরা আসলে প্রিপারেশন নিব এই কোয়েশ্চেন টাইপে। প্রথমে বলা আছে এইটাতে, দ্য ফিগার্স ইন দ্য রাইট মার্জিন ডেডিকেটেড দ্য ফুল মার্কস অ্যান্সার এনি অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স অ্যাজ মেনশনড ইন ডিফারেন্ট পার্ট। প্রথমতে পার্ট পার্ট করে কোয়েশ্চেন আসবে, একটা পার্টের সাথে আরেকটা পার্ট ম্যাচ করানো, পার্ট পার্ট করে কোয়েশ্চেন আসবে। পার্ট এতে হচ্ছে ব্রড কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেন আসে দুইটা, টোটাল 1 2 3 4, চারটা ব্রড কোয়েশ্চেন থাকে, সেখান থেকে দুইটা ব্রড কোয়েশ্চেনের অ্যান্সার করতে হয়। প্রত্যেকটা কোয়েশ্চেন ক্যারি করছে 20 মার্কস। ডিসকাস দ্য কি রেসপন্সিবিলিটি, প্রথম একটা প্রশ্ন, এটার সাথে এ আর বি মিলিয়ে দুইটা প্রশ্ন, এখানেও এ আর বি মিলিয়ে দুইটা প্রশ্ন, এখানেও এ আর বি মিলিয়ে দুইটা প্রশ্ন, এখানেও এ আর বি মিলিয়ে দুইটা প্রশ্ন। খুব বেশি প্রশ্নকে অ্যাড করে নাই, এ বি সি ডি এরকম করে দেওয়া নাই, দুইটা করে প্রশ্ন মোটামুটি একসাথে অ্যাড করে আপনাদেরকে চারটা প্রশ্ন দিয়েছে, এখান থেকে দুইটা প্রশ্ন অ্যান্সার করতে হবে। ইট ইজ ট্রুলি ট্রুলি কমন কোয়েশ্চেন্স থাকবে মেন পরীক্ষায়। আমি যদি আমি ভুল না করি, না করে থাকি, যদিও এখনো আপনাদের এই ইয়ারের জন্য ফাইনাল সাজেশনটা আমি রেডি করি নাই, বাট ফাইনাল সাজেশন রেডি করলে আমি এই চারটা কোয়েশ্চেনে কমন ফেলানোর জন্য আপনাদের হয়তো 15 থেকে 16টা প্রশ্ন পড়াবো টোটাল পুরো বইয়ে। বি কেয়ারফুল, পুরো বইয়ে 15 থেকে 16টা, যদি খুব বেশি আমি মানে লিমিটলেস হই তাহলে 20, এর বেশি না। তার মানে 20টা প্রশ্ন পড়বো, পড়লে আমাদের আসলে এই পার্টটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। পার্ট এতে তাহলে চারটা প্রশ্ন থেকে দুইটা প্রশ্ন অ্যান্সার করতে হবে, এবং খুব সম্ভবত এগুলি একটু বড় প্রশ্ন হয়, মানে বড় প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই একটু বড় প্রশ্ন থাকে। দ্বিতীয় পার্টে, পার্ট বিতে ম্যাথমেটিক্যাল প্রবলেম হিসেবে আপনাদের একটা কোয়েশ্চেন থাকে। এইখানে দুইটা কোয়েশ্চেনকে অ্যাড করানো হয়েছে, দুইটা কোয়েশ্চেন যারা গত বছর আমাদের সাথে ছিলেন তারা জানেন ভালো করে, যারা ক্লাসে থাকতে পেরেছেন প্লিজ, দিস টু ম্যাথ, এই দুইটা ম্যাথই আমরা করিয়েছি। এবং পরীক্ষার ঠিক আগ পর্যন্ত আমি বলেছি যে এগুলি থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, অন্য কোনো জিনিস অ্যানালাইসিস করার দরকার নেই, প্লিজ সবাই একটু খেয়াল রাখবেন, এই টাইপেরই কোয়েশ্চেন আসবে। এবং আমি ঠিক যেমনটা বলেছি আপনাদের ম্যাথ পার্টটাও ঠিক তেমনই কোয়েশ্চেন হয়েছে। দুইটা ম্যাথ, দুইটা প্যাটার্ন, দুই প্যাটার্নের ম্যাথ আছে, দুইটা প্যাটার্নের দুইটা ম্যাথ আসছে, এবং এই দুইটা প্যাটার্ন থেকেই আপনাদের লাস্ট ইয়ারে পরীক্ষায় প্রশ্ন আসছে। এই বছরও আপনাদের দুইটা ম্যাথ থাকবে। তো এই বছরের দুইটা ম্যাথের মধ্যে নর্মালি রিস্ক ম্যানেজমেন্টে আপনাদের স্ট্রেস রিলেটেড এলসিআর এবং এলসিআর রিলেটেড যে ম্যাথটা থাকে এটা সবসময় ইম্পর্টেন্ট থাকে। হাই কোয়ালিটি লিকুইড অ্যাসিড বা এলসিআর রিলেটেড যেটা যে ম্যাথ থাকে, এটা এর আগের ইয়ারেরও ছিল, এবারে ইয়ারেও দিয়েছে। এবং সামনের বছর যদি এটা বাদ পড়ে, এর পাশাপাশি আরো দুইটা পার্ট নিয়ে আমাদের ম্যাথের অ্যানালিসিস থাকে, যেমন স্ট্রেস টেস্টিং এর ক্ষেত্রে আরো একটা এডিশনাল একটা পার্টের ম্যাথ থাকে, সেটা আমরা এবার একটু কভার করব। আর এর পাশাপাশি কোলেটারাল বেজ একটা ম্যাথ থাকে, কোলেটারাল অ্যাক্টিভিটিস নিয়ে একটা ম্যাথ থাকে, সেটা নিয়েও আমরা ডিসকাশন করব। বাট ফান্ডামেন্টালি যে ম্যাথটা সবসময় থাকে, কোনোবারই মিস হয় না, সেটা হচ্ছে এই ম্যাথ। এবারও আপনাদের এই টাইপের একটা ম্যাথ থাকবে স্টিল, মানে কোয়াইট ইম্পসিবল না, এটা থাকবেই। হয়তো কোয়েশ্চেন প্যাটার্নটা চেঞ্জ হবে, নাম্বারস চেঞ্জ হবে, অ্যান্সার চাওয়ার ধরনটা চেঞ্জ হবে, বাট মাস্ট মাস্ট থাকবেই। সো আমাদের ম্যাথ প্র্যাকটিসের জন্য ফাইনাল সাজেশনে হয়তো আমরা এবার চারটা ম্যাথ রাখবো, এবং এই চারটা ম্যাথই আমরা করব। চারটা ম্যাথে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ভ্যাসেলের চ্যাপ্টার থেকে এই ম্যাথ, এবং এলসিআর অর্থাৎ লিকুইডিটি কাভারেজ রেশিও থেকে এই ম্যাথ, এবং আর দুইটা এডিশনাল গ্যাপ অ্যানালাইসিস বা ডেভিয়েশন রিলেটেড, ডেভিয়েশন গ্যাপের একটা ম্যাথ আছে সেটা করব। আর অন্য একটা পার্টে আমরা আরেকটা ম্যাথ আছে সেটা করব। টোটাল চারটা ম্যাথ করলে রিস্ক ম্যানেজমেন্টের যে ম্যাথের যে পার্ট আছে এটা থেকে মোটামুটি আপনার একটা ম্যাথ কমন পড়বে। এখানে কিন্তু থাকে 10 মার্কস, এটা একটু খেয়াল রাখতে হবে, খুব বড় ম্যাথ আসে না, খুব বড় ম্যাথ এই জায়গাটাতে আসে না। সো ব্রড কোয়েশ্চেনের ক্ষেত্রে একটা পার্ট শেষ করলাম, ব্রড কোয়েশ্চেনের একটা পার্ট শেষ করলাম। তারপরে ম্যাথের একটা ম্যান্ডেটরি ম্যাথ থাকবে, এটা আসলে ওভারলুক করার সুযোগ নাই। আমাদের অনেকেরই হয়তো মনে করছেন যে এটা হয়তো ওভারলুক করতে পারবো না, ইট কোয়াইট ইম্পসিবল ফর আস, যেহেতু ম্যান্ডেটরি ম্যাথ থাকবে। সো ম্যান্ডেটরি ম্যাথটাকে আমার একটু মানে কমপ্লিট করতেই হবে। নেক্সটে আপনাদের পার্ট সিতে থাকে প্রবলেম সলভিং, এইটা খুবই ইম্পর্টেন্ট, এবং রিস্ক ম্যানেজমেন্টেই এটা বেশি একটু সেন্সিটিভ।
রিস্ক ম্যানেজমেন্টে কেন প্রবলেম অ্যানালাইসিসটা সেন্সিটিভ, সেটা হচ্ছে কেস স্টাডি দেখেন এখানকার কোয়েশ্চেন নাম্বার 7, রিস্ক ম্যানেজমেন্ট কোয়েশ্চেনে এই ম্যাথের যে ম্যাথ ছিল, ম্যাথের কোয়েশ্চেনটা দিয়েছে ইংরেজি অংশ দ্রষ্টব্য, বাট আপনি যদি বাংলা পরীক্ষা দিতে চান, আমি টোটালি প্লিজ সবাইকে ডিসরিগার্ড করব যিনি একটু ইংরেজিতে মনে করছেন ইউ আর উইক, প্লিজ রিস্ক ম্যানেজমেন্ট পরীক্ষাটা কেউ বাংলাতে ট্রাই করবেন না, এটা আমার রিকোয়েস্ট। কেউ বাংলাতে ট্রাই করবেন না রিস্ক ম্যানেজমেন্ট কোয়েশ্চেনটা, কারণ রিস্ক ম্যানেজমেন্টের বিভিন্ন পার্ট বাংলাতে সত্যিকার অর্থে এক্সপ্লোর করা যায় না, লেখা যায় না। মানে কারণ এগুলি আসলে আমরা একটু পরে বইটা যখন দেখবো, এটা সার্কুলার এবং নির্দিষ্ট রেগুলেশন স্পেস, এবং আমাদের দেশে এই রিস্ক ম্যানেজমেন্ট রিলেটেড যে রেগুলেশনস গুলি আছে অল আর ইন ইংলিশ। সো আপনি যখন এগুলি বাংলা লিখতে যাবেন তখন আপনি আসলে খুব সুন্দর করে লিখতে পারবেন না। হ্যাঁ, মার্কেটে আপনি কিছু বাংলা বই পাবেন, মার্কেটে কিছু বাংলা বই আছে, বাট ওই বইগুলির পারফরমেন্স খুবই পুয়ার, খুবই পুয়ার। মানে একটা প্রশ্নের অ্যান্সারের জায়গায় একটা জায়গায় আরেকটা অ্যান্সার লিখছে, এগুলি আপনি পরীক্ষার হলে লিখতে গেলে আপনি সাধারণত খুব ভালো মার্কস পাওয়ার পসিবিলিটিটা অনেক কমে যাবে। ফার্দার মোর আপনি দেখতে পাচ্ছেন স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথের যে দুইটা প্রশ্ন ছিল সেটাকে আপনাকে বলছে ইংরেজি অংশ দ্রষ্টব্য, মানে আপনি প্রিপারেশন নিচ্ছেন বাংলা, কিন্তু আপনি ম্যাথ অ্যান্সার করবেন এই প্রশ্নটা দেখে, এটা দেখে করতে হবে। তাহলে হোয়াই ইউ আর রিডিং ইন বাংলা, আপনি কেন বাংলা পড়বেন এই সাবজেক্টের জন্য? কারণ আপনাকে যদি এই ইংরেজি এগুলি দেখে দেখেই পরীক্ষা দিতে হয়, তাহলে আপনি এখানে বাংলা পড়লে ম্যাথের জায়গাটা, কেস স্টাডির জায়গাটা তো আপনি বেনিফিটস পাবেন না। মানে আপনি যদি বাংলা প্র্যাকটিস করে এসছেন, বাট আমি দেখেছি ম্যাথ বইগুলিও কিন্তু বাংলা করে দেওয়া, বাংলা করে লেখা, কিন্তু যদি আপনি বাংলায় প্র্যাকটিস করেন, ম্যাথগুলি যখন ইংরেজি থাকবে তখন আপনার তো প্র্যাকটিসের মধ্যে একটা গ্যাপ ক্রিয়েট হবে, এই গ্যাপটা কিন্তু পরীক্ষার হলে অনেক দাম দিতে হবে আপনাকে, যেখান থেকে আপনি সত্যিকার অর্থে বের হতে পারবেন না। কেস স্টাডির ক্ষেত্রে একই রকম ইস্যুস, রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে স্পেশালি এখানেও ইংরেজি অংশ দ্রষ্টব্য দেখা আছে, দেখেন বাংলাতে কেস স্টাডিতেও বলা আছে 5, 6, 7, 8 ইংরেজি অংশ দ্রষ্টব্য, 9 নম্বরও ইংরেজি অংশ দ্রষ্টব্য, 10 নম্বর প্রশ্নগুলি সিঙ্গেল প্রশ্ন অ্যান্সার করেছে। সো রিস্ক ম্যানেজমেন্ট কোয়ালিটি সম্পূর্ণ কোয়েশ্চেন পেতে গেলে বা আপনি ভালো অ্যান্সার করতে গেলে রিস্ক ম্যানেজমেন্টটা একটু কষ্ট করে আপনাকে ইংরেজি পড়তেই হবে। কেস স্টাডি ক্রেডিট কনসেন্ট্রেশন রিস্ক দিয়ে একটা কোয়েশ্চেন দিয়েছে, তারপরে কেস সিনারিও দিয়ে আরেকটা কোয়েশ্চেন দিয়েছে, এগুলো আমরা ক্লাসে আলোচনা করব। মোটামুটি 2টা কেস স্টাডি কোয়েশ্চেন থাকে, প্রত্যেকটা কেস স্টাডিতে আবার সাবসেট হিসেবে 3, 4টা প্রশ্ন থাকে, প্রত্যেকটা 4 মার্কস করে ক্যারি করে, আপনি যতটুকু লিখতে পারবেন, যতটুকু গুছিয়ে লিখতে পারবেন ততটুকুর উপর আপনাদের মার্কস থাকবে। এবারে এই প্রশ্নটা সিমস টু বি হার্ডার, এটা একটু কঠিন ছিল, বাট এই কোয়েশ্চেনটা ইজি ছিল। এই কোয়েশ্চেনটা আমাদের হুবহু ডিসকাশন থেকে আসছে, ম্যাক্সিমাম এই কোয়েশ্চেনটাই অ্যান্সার করেছেন। আন্ডারস্ট্যান্ডিং টার্মিনোলজিতে আপনাদেরকে এবার কভার করেছে পার্থক্য দিয়ে, যে একটার সাথে আরেকটা পার্থক্য। আন্ডারস্ট্যান্ডিং টার্মিনোলজি কিন্তু পার্থক্য থাকবে এমন কিন্তু কথা না, এমন থাকতে পারে যে পার্থক্যের পাশাপাশি একটা দুইটা টপিকসকে একটা টপিকস নিয়ে আপনাকে আন্ডারস্ট্যান্ডিং বলতে বলতে পারে। ধরেন ইনহিয়ারেন্ট রিস্ক এটাই বললো, শুধুমাত্র এটা বলেও বলতে পারে যে আন্ডারস্ট্যান্ডিং টার্মিনোলজিতে কিন্তু এটা পড়তে পারে। সো 9 নম্বর প্রশ্নতে যেটা পার্থক্য এসছে গত বছর, এই বছরের রুল অফ থাম হিসেবে এটা পার্থক্য আসবে এমন নাও হতে পারে। এটা সিঙ্গেল অ্যান্সার দিয়ে আসতে পারে, অথবা কোনো একটা টার্মকে আপনি হাইলাইট করে বলেও হতো দিতে পারে। বাট ফ্যাক্ট অ্যান্ড ইন্টারেস্টিং থিং ইজ দ্যাট এখানে 10টা কোয়েশ্চেন থাকে, সেখান থেকে 5টা কোয়েশ্চেনের অ্যান্সার করতে হয়। এটা খুবই সোজা। মানে আপনি যদি চোখ বন্ধ করে পড়েন, প্লিজ যদি চোখ বন্ধ করে পড়েন তাহলেও আপনার 5টা কোয়েশ্চেন অ্যান্সার কমন পড়বে। যদি মনে করেন যে ভাইয়া আপনার সাজেশন সলিউশনটাকে আমি শর্ট 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 করে ফেলবো, শর্টের পরে শর্ট করে ফেলবো, তাহলেও আপনার এখান থেকে আপনি 5টা কোয়েশ্চেন কমন পাবেন। সো এইটা নিয়ে কমপ্লিটলি ডিসএগ্রিমেন্ট বা খারাপ কোনো মুভমেন্ট বা টেনশনে যাওয়ার দরকার নাই। নেক্সট হচ্ছে শর্ট কোয়েশ্চেন, যে কোনো 10টা শর্ট নাম্বার দেওয়া থাকে, এই 10টা কোয়েশ্চেনের অ্যান্সার লিখতে হয়। এটাতে যেমন লেখা থাকে একদম বরাবর স্টেট
স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার লেখা থাকে যে এইটার মানে কি, এইটার গোল কি, এটা কোন কাজে ব্যবহার করা হয়, এটা আসলে কোন কাজে ইউজ করা হয়। এইটা হচ্ছে মূলত মূলত মোটামুটি আপনার কাজ। সো লাস্ট 10 নম্বর কোয়েশ্চেনে যে 10টা অ্যান্সার লিখতে হয়, এই 10টা প্রত্যেকটা 2 মার্কস। এটা যদি আপনি সুন্দর করে গুছিয়ে লিখতে পারেন, ইট উইল ব্রিং এ লট অফ মার্কস ফর ইউ। এখানে যদি আপনি টার্মিনোলজি প্রপার ওয়েতে লিখতে পারেন, এটাও ভালো নাম্বার ক্যারি করে। যদি কেস স্টাডিটা মোটামুটি, কেস স্টাডিটা নিয়ে একটু কনসেপচুয়ালি যদি আপনি ক্লিয়ার থাকেন, তাহলে এই জায়গাটাতেও ভালো মার্কস পাওয়ার সম্ভাবনা রয়েছে। কেস স্টাডির ক্ষেত্রে আমরা আমাদের ক্লাসের ডিসকাশনে 5-6টা টপিকস নিয়ে আমাদের কেস স্টাডি ক্লাসটা আমরা কন্ডাক্ট করব, 5টা 6টা টপিকস নিয়ে ডিসকাস করব। ইনশাল্লাহ আপনারা সেখান থেকে হয়তো হয়তো অ্যাবনর্মাল কোয়েশ্চেন হলে 2টা কোয়েশ্চেন কমন যদি না পড়ে, মিনিমাম একটা কোয়েশ্চেন আপনি কমফোর্টলি লিখতে পারবেন, মানে এতে কোনো সন্দেহ নাই। ম্যাথের ক্ষেত্রে আমরা যে প্রিপারেশন রাখবো, ইট ইজ কোয়াইট পসিবল অন ইউর পার্ট টু কমপ্লিট এনি ওয়ান ম্যাথ খুব কমফোর্টলি। আর ব্রড কোয়েশ্চেন সব সময় আপনার কমফোর্ট জোনে থাকবে, এটা নিয়ে কোনো ধরনের হেজিটেশনে যাওয়ার দরকার নাই। কোর্সটা আমি ছোট করতে চাইলে ছোট করতে পারি বা ছোট করতে পারি, বাট আমরা যেটা করি, যেহেতু কেস স্টাডি আসবে, যেমন কেস স্টাডির ক্ষেত্রে কিছু টপিকসকে আমরা বরাবর ইম্পর্টেন্ট বলি বা ইম্পর্টেন্ট ভাবার চেষ্টা করি, ভেসেল, তারপরে অন্যান্য যে যে পার্টগুলি আছে সেগুলিকে আমরা ইম্পর্টেন্ট ভাবার চেষ্টা করি। সো ওই ইম্পর্টেন্ট পার্টগুলিকে একসাথে কাভার করে নিয়ে আসা, একসাথে কাভার করে পড়তে যাওয়ার ফলে আমাদের একটু কোর্সটা বড় হয়। কারণ আপনাকে তো অ্যাটলিস্ট, আপনি যখন কেস স্টাডির অ্যান্সার লিখবেন, আপনার ফাউন্ডেশনটা ক্লিয়ার না হলে আপনার আসলে কেস স্টাডি আপনি প্রপার ওয়েতে লিখতে পারবেন না। কারণ কেস স্টাডি তো একটা স্পেসিফিক রিজনের উপর বেস করে আপনি লিখবেন না, সেটা একটা হলিস্টিক অ্যাপ্রোচ, সেখানে আপনি অ্যাপ্লাই করবেন, বিভিন্ন জিনিসগুলিকে অ্যাকুমুলেট করে লিখবেন। যদি বিভিন্ন জিনিস সম্পর্কে আপনার ধারণাই না হয়, তাহলে ওই কেস স্টাডি কিন্তু আপনি প্রপার ওয়েতে অ্যান্সার করতে পারবেন না। আর যারা বিভিন্নভাবে মনে করেন, যেমন সিঙ্গেল কোয়েশ্চেনে দেখেন, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু আপনার জানার জায়গাটাকে স্প্রেড করে। হোয়াট ডাজ সেটেলমেন্ট রিস্ক অকার্ড ইন এ ব্যাংক, এটা কিন্তু সেটেলমেন্ট রিস্ক আপনি যদি না পড়েন না বুঝেন, এটা কিন্তু আপনি লিখতে পারবেন না। হোয়াট আর দ্য মেইন পার্টস অফ এন এলকো পেপার, এলকো পেপারের মেইন পার্ট কি। হোয়াট আর দ্য ডিউটিজ অফ ক্যামেলকো, ক্যামেলকোর ডিউটি কি। এখন যদি বলেন যে ক্যামেলকো কাকে বলে বা ক্যামেলকোর মিনিং কি, তাহলে এটা হচ্ছে সোজা প্রশ্ন। বাট যখন লিখবে ক্যামেলকোর ডিউটি কি, তখন কিন্তু এটা আসলে ক্যামেলকোর হিস্ট্রিটা না জানলে কিন্তু আপনি এটা আসলে লিখতে পারবেন না। এটা কিন্তু সবার একটু মাথায় রাখতে হবে যে কোয়েশ্চেনটা অ্যান্সার, মানে অ্যান্সার মার্কস তোলাটা অনেক সোজা, বাট কোন কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে সেটা কিন্তু জাস্টিফাই করাটা একটু টাফ আছে। এটাতে একটু সবাই কনসেন্ট্রেশন রাখতে হবে, দিতে হবে। মানে দিন শেষে আমি আসলে বলার চেষ্টা করছি, আপনি যেটা পড়ছেন প্লিজ, যেটুকু পড়ছেন এটা একটু খেয়াল করে পড়বেন, এবং এটা একটু জেনে পড়বেন। যদি আপনি এটা না জেনে পড়েন, আপনি মানে, এবারে কোয়েশ্চেনটা তো একটু অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন হচ্ছে, আপনি যদি না পড়েন, তাহলে দেখবেন যে আপনি একটা জায়গায় এসে একটু আটকে যাবেন। বলে যদি না পড়ে, মানে কম্প্রিহেন্সিভ প্রিপারেশনটা যদি না নেন, তাহলে সো রিকোয়েস্টেড এভরিওয়ান প্লিজ, আমরা ডে 1 থেকে ঠিক যেইখান থেকে শুরু করব, যেই জায়গাটাতে যেভাবে যাব, সেইভাবে আপনারা একটু কমপ্লিট করবেন। আর এবারে আমরা যেহেতু গত বছর আমাদের একটু ছোট একটা লুফল ছিল, মানে এটা আমার ঠিক লুফল না, কারণ গত বছরও আমরা আসলে কনফিউশনে পড়েছিলাম যে সার্কুলারটা যদি আমি একটু রিকল করি, তখন সেখানে বলা ছিল যে এরকম একটা প্যাটার্নে কোয়েশ্চেন হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আইবিবি গ্র্যাজুয়ালি এই টাইপের কোয়েশ্চেন ইমপ্লিমেন্ট করবে। এবং রিস্ক ম্যানেজমেন্ট আপনাদের প্রথম এক্সাম ছিল, তো আমরা আসলে সবাই কনফিউশনে পড়ে গেছি। বাট আমরা কেস স্টাডি বা অন্যান্য জায়গাগুলো আমরা প্র্যাকটিস করেছিলাম, কিন্তু অনেকেই কনফিউশনে পড়ে গেছি যে আগের মতো করে কোয়েশ্চেন আসবে না পরের মতো করে কোয়েশ্চেন আসবে। ইট ওয়াজ বিগ কোয়েশ্চেন ফর দ্যাট টাইম। বাট আমরা যেহেতু মোটামুটি সব সাইটগুলি কভার করেছি, তার জন্য আমাদের সাথে যারা ছিলেন তারা মোটামুটি বেনিফিটস পেয়েছেন। খুব বেশি এলোমেলো কারো কোনো কোয়েশ্চেন পেপারে হয়নি। বাট অন্যান্য জায়গায় গিয়ে আমরা দেখেছি অন্যান্যরা যারা যেখান থেকে পড়েছেন, বই পড়েছেন, তারা খুব বেশি বেনিফিটস পাননি গত বছরের এক্সামে। বাট এই বছরে আমাদের রুট লেভেলেরই আমাদের জন্য স্ট্রংলি আমরা এবার কমপ্লিট করেছি, বা আমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা মোটামুটি সেট আপ। সো আমরা এবার যেটা প্ল্যান করব সেটা হচ্ছে যে আমরা আসলে সবগুলি কোয়েশ্চেনকে একসাথে কভার আপ করে ফেলবো, সবগুলি কোয়েশ্চেনকে একসাথে কভার আপ করে ফেলবো। আর
অনেকেই বলতে পারেন যে ভাইয়া যদি প্রিভিয়াস, এটা তো আমাদের নতুন যেহেতু কোয়েশ্চেন প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, তাহলে কোয়েশ্চেন প্যাটার্নকে যদি আমি সামারি করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে ব্রড কোয়েশ্চেন 4টা থেকে 2টা ব্রড কোয়েশ্চেন দিতে হবে। ব্রড কোয়েশ্চেন মানে ব্রড কোয়েশ্চেন, এখানে কিন্তু শর্ট ঢুকানোর সুযোগ কম। তারপরে 2টা ম্যাথ থেকে একটা ম্যাথ দিতে হবে, 50 মার্কস হলো। তারপরে প্রবলেম সলভিং একটা কেস স্টাডি থাকবে, 20 মার্কস, 2টা থেকে একটা দিতে হবে, 70। তারপরে হচ্ছে টার্মিনোলজি বা আন্ডারস্ট্যান্ডিং টেকনোলজি, এটা 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 সাধারণত পার্থক্য বা ডেফিনেশন আসবে, 2টা যে কোনো একটা, এটা হচ্ছে 10 মার্কস। অ্যান্ড ফাইনালি 80 হলো ফাইনালি সিঙ্গেল কোয়েশ্চেন অ্যান্সার, এটা হচ্ছে 10টা কোয়েশ্চেন, 20 মার্কস, এই হচ্ছে 100 মার্কস। এটা হচ্ছে 6th ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের কোয়েশ্চেন। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া আগের কোয়েশ্চেনগুলি কি আমরা ফলো করার দরকার আছে কিনা, এটা কতখানি ইম্পর্টেন্ট? ডেফিনেটলি দোজ আর অলসো ইম্পর্টেন্ট, বিকজ এই আগের ইয়ারের যত কোয়েশ্চেন আছে ফিফথ পর্যন্ত, আপনাদের এখানে আমি পুরো কোয়েশ্চেন ব্যাংকটা একসাথে দিয়েছি, ফিফথ পর্যন্ত প্রত্যেকটা কোয়েশ্চেন আপনার নতুন সিলেবাসে কোনো না কোনো কোয়েশ্চেনের সাথে ইন্টারলিঙ্ক রয়েছে, থাকবে। যেমন আমি যদি প্রথমে বলি হোয়াট ইজ রিস্ক, হোয়াট আর দ্য মেথড অফ আইডেন্টিফিকেশন অফ রিস্ক, এটা ব্রড কোয়েশ্চেনে দিয়ে দিতে পারে, এটা ব্রড কোয়েশ্চেনে দিয়ে দিতে পারে। তারপরে আমি বললাম যে অডিট কমিটি ইজ অডিট কমিটি অ্যান্ড ইন্টারনাল অডিটর্স আর কনসিডার্ড অ্যাজ অ্যান এক্সটেনশন অফ বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট ফাংশন, ডু ইউ এগ্রি উইথ দিস স্টেটমেন্ট, জাস্টিফাই ইউর অ্যান্সার। এইটা কিন্তু আপনার জাস্টিফিকেশনের কোয়েশ্চেন, মানে আপনি যদি মনে করেন যে কেস স্টাডি বা জাস্টিফিকেশনের জায়গায় যদি নিতে চান, এই কোয়েশ্চেনটা কিন্তু সেখানে অ্যাড করতে পারেন, অ্যাড করবেন। আর এই যে দেখেন, থ্রি লাইন অফ ডিফেন্স, এটা এটা ফিফথ কোয়েশ্চেন, হোয়াই ইজ থ্রি লাইন অফ ডিফেন্স ইম্পর্টেন্ট ইন অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট। আর সিক্স ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে দেখেন এই কোয়েশ্চেনটা আসছে, এই যে এক্সপ্লেন হাউ থ্রি লাইন অফ ডিফেন্স ফ্রেমওয়ার্ক হেল্পস মিটিগেশন অপারেশনাল রিস্ক ইন ব্যাংক। তার মানে ফিফথের কোয়েশ্চেনই কিন্তু সিক্সে আসছে। এর পাশাপাশি যদি আমরা দেখি, দেখেন ফিফথ বা ফোর্থ, থার্ড, টু, ওয়ান, সবগুলিতে দেখেন এই যে ম্যাথ আসছে। আপনি যে ম্যাথটা সিক্সথে আসছে সেটা অলমোস্ট এই ম্যাথের মতোই, এই ম্যাথের মতোই। এখানে যেমন এই এই ম্যাথের এতগুলি পার্ট আসছে, সেখানেও এই ম্যাথ দেখেন, এখানে এলসিআর, এনএফসিআর, এডিআর রেশিওর ম্যাথ আসছে ফিফথে, আপনাদের এখানেও এলসিআর এর ম্যাথ আসছে। আর এখানে আপনার 2টা ব্যাংকের সিআরএ, টায়ার ওয়ান ক্যাপিটাল, টিয়ার টু ক্যাপিটালের ম্যাথ আসছে সিক্সথেও, টিয়ার ওয়ান ক্যাপিটাল এবং টিয়ার টু ক্যাপিটালের ম্যাথ আসছে। সো এই ম্যাথ অলওয়েজ রিপিটেড, রিপিট হয়, এবং যেহেতু রিপিট হয় তার মানে আগের ইয়ারের ম্যাথগুলি কোনটা কোথা থেকে আসছে, এটাকে কিন্তু আপনার প্রায়োরিটি দিয়ে দেখতে হবে, এটাকে মিস করা যাবে না। যদি আপনি চিন্তা করেন ভাইয়া এটা মিস বা এটা এখন আর পড়ার দরকার আছে কিনা, এখনকার ম্যাথের সাথে আগেরকার ম্যাথের প্যাটার্ন তো একটু ভিন্ন। হ্যাঁ, ম্যাথ করতে হবে, তবে পড়ার সময় টেকনিক্যালি একটা দুইটা জায়গায় আপনি একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আগে ম্যাথ 20 বেস ছিল আর এখন 10 বেস, সো ম্যাথটাকে এখন আমরা একটু কনসাইজ করে নেব, প্রিসাইজ এবং কনসাইজ করে সেটা পড়ার চেষ্টা করব। গত বছর বা তার আগের বছরের শর্ট নোটসগুলি দরকার আছে কিনা, ডেফিনেটলি এইগুলিও দরকার আছে। কারণ আমাদের টার্মিনোলজির যে কোয়েশ্চেনটা, এটা সব সময় যে পার্থক্য আসবে এমন কোনো কথা বলা যাবে না, এটা সিঙ্গেল কোয়েশ্চেন শর্ট নোট টাইপেও কিন্তু আসতে পারে। অথবা যদি পার্থক্য আসে, পার্থক্য এই যে ইনহিয়ারেন্ট রিস্ক এবং রেসিডুয়াল রিস্ক নিয়ে একটা পার্থক্য আসছে, আসতে পারে। সো এটাকে একদম আপনি মানে বাদ দিয়ে পড়বেন যে এটা দরকার নাই, এটা কিন্তু না। অথবা আমরা জানি এই শর্ট নোটগুলি কোনো না কোনো সময় ব্রড কোয়েশ্চেনের আগে পরে একটু অ্যাড করে দেয়। সো ওই জায়গাটাতেও কিন্তু এই শর্ট নোটগুলি আপনাকে হেল্প করবে। সো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অলওয়েজ, বিশেষ করে ফার্স্ট ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন থেকে এখন 6, তার মানে 6টা কোয়েশ্চেন, আপনি এই 6টা কোয়েশ্চেন অ্যানালাইসিস করে পড়তে হবে আপনাকে। তাহলে দেখবেন যে সেভেন্থে আপনি এমনি পাস করবেন, এমনি পাস করবেন, বিলিভ মি। আমরা অ্যানালাইসিস করে পড়বো, এবং এর পাশাপাশি টেকনিক্যাল জায়গাটা একটু মাথায় রাখতে হবে। টেকনিক্যাল জায়গাটা যদি মাথায় না রাখেন, এই পরীক্ষায় ভালো করার সম্ভাবনা খুব কম, বিকজ আপনি দেখেছেন রিস্ক ম্যানেজমেন্টের সিঙ্গেল কোয়েশ্চেন অ্যান্সারটা একটু টেকনিক্যাল পার্টে আসে, তারপরে হচ্ছে কেস স্টাডিটা টেকনিক্যাল ইস্যুস নিয়ে লিখে। সো আপনি যদি না পারেন, না বুঝেন, অথবা না পড়েন, এই সাবজেক্টে ভালো করার সম্ভাবনাটা কম। সো কোয়েশ্চেনটা আমি আপনাদের সাথে শেয়ার করব, আজকেই শেয়ার করবো ইনশাল্লাহ। পেইড গ্রুপ, যেই গ্রুপটা আছে সেই গ্রুপে আমি শেয়ার করব। আপনারা
কোয়েশ্চেনটা একটু সবাই দেখবেন, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন কোথায় কি আছে না আছে, কি আসছে না আসছে, সেগুলি দেখবেন। আমরা আলোচনা করব আমরা বিভিন্ন পার্টগুলির, কারণ আমরা যে সাজেশনটা তৈরি করব আপনাদের এই 6টা কোয়েশ্চেন, বই, সকল কিছুকে একত্রে নিয়ে আমরা সাজেশনটা করব, এবং সাজেশনটা উইদিন শর্ট টাইম আমরা শেয়ার করে ফেলবো, যাতে আমাদের পড়াটা আমাদের জন্য একটু ইজিয়ার হয়। দ্যাটস অল অ্যাবাউট কোয়েশ্চেন। এবার আমরা এডিশনাল একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বেসিকলি আমাদের রিস্ক ম্যানেজমেন্টে আসলে কি কি থাকে, টপিকসগুলি কি কি থাকে, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। রিস্ক ম্যানেজমেন্টের বইটা ওপেন করছি। কেউ কেউ বলেন যে বইটা ভাইয়া তো দরকার নাই, কেন এটা নিয়ে কথা বলছেন? ডেফিনেটলি দরকার আছে, বইটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। কেন? কারণ রিস্ক ম্যানেজমেন্টের বইটা আপনাদের জন্য ফান্ডামেন্টাল বুকস। এ হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের টোটাল যে বইটা, সেইটা আমি এটা গ্রুপে দিয়ে দেবো। আপনারা জানেন আইবিবি থেকেও এই বইটা আপনি চাইলে ডাউনলোড করতে পারেন। মডিউল এতে রিস্কের বিভিন্ন স্ট্রাকচার নিয়ে বলা হয়েছে, মডিউল বি তে রিস্ক আইডেন্টিফিকেশন ইস্যু নিয়ে বলা হয়েছে, মডিউল সি তে রিস্ক ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি যেই যে অথরিটির কাছে আছে তাদের কথা বলা হয়েছে, মডিউল ডি তে অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্টের কথা বলা হয়েছে, মডিউল ই তে ইআরএম এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্টের কথা বলা হয়েছে, মডিউল এফ এ পলিসি ইনিশিয়েটিভস এর ইস্যুগুলি বলা হয়েছে, মডিউল জি তে ভেসেল ক্যাপিটাল ফ্রেমওয়ার্কের কথা বলা হয়েছে। এই হচ্ছে মোটামুটি, যদি আমরা চিন্তা করি 7th মডিউল, 7টা মডিউল, আমরা মোটামুটি সবগুলি মডিউলই টাচ করব। ইটস মাই প্ল্যান, সবগুলি মডিউলই টাচ করব। আমরা এভাবে পড়বো না, কারণ আপনারা দেখেছেন যদি আমি এখন আপনাদেরকে পড়াই যে মডিউল ইটা বাদ দিব, বাদ দিয়ে পড়েন, তাহলে সিঙ্গেল কোয়েশ্চেন যে মডিউল ই থেকে আসবে না এমন কিন্তু বলা যাবে না, আসবে। অথবা ম্যাথটা যদি ওই জায়গাটা থেকে হিট করে ফেলে তখন আমরা কি করব? এজন্য সবগুলি মডিউল আমরা পড়ব। তবে আমরা যেটা করব সেটা হচ্ছে একটু শর্ট করে পড়বো। যেমন যেই চ্যাপ্টারটা বেশি প্রায়োরিটি দেওয়া দরকার আমরা সেই চ্যাপ্টারটা প্রায়োরিটি দিব, যেই চ্যাপ্টারটা কম প্রায়োরিটি দেওয়া দরকার সেটা আমরা কম প্রায়োরিটি দিব। খুব জিস্ট এবং সিম্পল স্টেজের আমাদের এবারের সিনপসিসটা আমরা করব। লাস্ট ইয়ার বা তার আগের ইয়ারের সিনপসিসটা যারা দেখেছেন, যারা মনে করছেন যে ভাই ওই সিনপসিসটা আমি আমার গ্রুপের অন্য কাউকে শেয়ার করব বা অন্যকে দিলে হবে কিনা, না, হবে না। বিকজ এবারে ধরেন মডিউল এটা আমরা পড়বো, মডিউল এতে আমরা জানি স্ট্যান্ডার্ড ফাইনাল পরীক্ষার কোয়েশ্চেন আছে। কি ফাইনাল পরীক্ষার কোয়েশ্চেন আছে? আমরা জানি ব্রড কোয়েশ্চেন আসবে, আমরা জানি টার্মিনোলজি আসতে পারে, মানে সিঙ্গেল কোয়েশ্চেন, মানে যেটাকে আমরা বলি ছোট ছোট টাইপের 2 মার্কসের জন্য আসতে পারে, ডিফারেন্স আসতে পারে। সো প্রথমে ব্রড কোয়েশ্চেন, তারপরে সিঙ্গেল টার্মিনোলজি বেস কোয়েশ্চেন, তারপরে হচ্ছে ডিফারেন্স, কারণ টার্মিনোলজিতে ডিফারেন্সটাও আসছে, আমরা দেখেছি লাস্ট ইয়ারে, ডিফারেন্সটা পড়বো। দেন প্রথম চ্যাপ্টারে যদি কেস স্টাডির কোনো টপিকস আমাদের ইন্টারেস্টিং কোনো টপিকস থাকে, দ্যাট উইল বি অলসো ডিসকাস, একসাথে চ্যাপ্টারের সাথে কভার হবে। ফাইনালি সিঙ্গেল কোয়েশ্চেন অ্যান্সারটাও কভার করবো আমরা একসাথে। অর্থাৎ মডিউল এ যখন আমাদের শেষ হবে সবকিছু মিলিয়ে শেষ হবে, মডিউল বি যখন শেষ হবে সবকিছু মিলিয়ে শেষ হবে, মডিউল সি যখন শেষ হবে সবকিছু মিলিয়ে শেষ হবে। তাহলে লাস্ট চ্যাপ্টার পর্যন্ত আমরা যখন শেষ করব কমপ্লিট প্রিপারেশনটা আমাদের হবে। এটা কখনো আমরা এটা করব না যে ব্রড কোয়েশ্চেনগুলি আগে পড়বো, সিঙ্গেল নোটগুলি একটু পরে পড়বো, তারপরে শেষের দিকে কেস স্টাডি পড়বো। লাস্ট সেশনে আমাদের এই কাজটা করতে হয়েছে, কারণ আমরা আসলে কোয়েশ্চেন যখন আমরা কোর্সটা শুরু করি তখন আসলে আমরা আইডিয়া জেনারেট করতে পারি নাই যে প্রশ্নগুলি এরকম হতে পারে। বাট এখন আমরা ক্লিয়ার এক্সপ্লিসিট ডিসিশন পেয়েছি আইবিবি থেকে। সো আমরা এই প্যাটার্ন করে পড়বো। তাহলে যেটা হবে, তাহলে আপনাদের অ্যাডভান্টেজ হবে, 1 নম্বর চ্যাপ্টারে পুরো কোয়েশ্চেনের স্ট্রাকচার আপনার মাথায় থাকবে, 2 নম্বর চ্যাপ্টারে পুরো কোয়েশ্চেন স্ট্রাকচার আপনার মাথায় থাকবে, সেম 3, 4, 5, 6, 7 সবগুলিতে দেখবেন যে একদম ফ্যান্টাস্টিক ওয়েতে আপনি প্রিপারেশনটা কমপ্লিট করতে পারবেন। বাট কন্ডিশন, অবশ্যই ক্লাসে জয়েন করতে হবে। সো দ্যাটস অল অ্যাবাউট রিস্ক ম্যানেজমেন্ট টুডে। আমরা নেক্সট উইকে আমাদের রিস্ক ম্যানেজমেন্টের ফর্মাল ক্লাসটা স্টার্ট করব। উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট, রমজানের আগে যতটুকু শেষ করা যায় একটু দ্রুত, যতটুকু শেষ করা যায় একটু প্রায়োরিটি ক্লাস নিয়ে যতটুকু আমরা শেষ করতে পারি আমরা শেষ করব। 2টা ইস্যু, আপনাদের যদি কারো কোনো ফিডব্যাক থাকে, আমি যে প্ল্যান করেছি যে এইভাবে রিডিং ম্যাটেরিয়ালস দিব বা এইভাবে প্ল্যান করব, কারো যদি এ ব্যাপারে কোনো ওভারভিউ দেওয়ার ইস্যুস থাকে, আমরা আসলে একটা ব্যাপারে আমি সবার কাছ থেকে সরি বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমার খুব ইচ্ছা
ছিল যে আপনাদের সবার পরিচয় করাবো একজনের সাথে আরেকজনের, বাট ওই পরিচয়টা আমরা একটু হোল্ড রাখি, কারণ আপনারা আপনাদের যারা যারা পেইড গ্রুপে অ্যাড হয়েছেন, পেইড গ্রুপে আপনারা সিনপসিস নিয়ে কথা বলবেন, কোয়েশ্চেন ডিসকাশন করবেন, ওখানে আপনাদের পরিচয়টা হবে এবং ওই পরিচয়টা লং লাস্টিং হবে। সেজন্য আমি ওই পরিচয়ের জন্য এখানে আপনাদেরকে মানে ম্যান টু ম্যান মার্ক করে পরিচয়ের জায়গাটাতে যাচ্ছি না। বাট আমি যে কোর্স প্ল্যান করেছি, যেভাবে আমরা যাব, এইটা প্ল্যান, এইটা প্ল্যান, আপনারা সেটাতে একমত কিনা যে হ্যাঁ ইয়েস আমরা এভাবে যাব? কারো যদি এডিশনাল কোনো আইডিয়া জেনারেট করতে হয়, প্লিজ লেট মি নো, বলতে পারেন। উম, ধন্যবাদ। আমি আসলে আপনার সিডিসিএস গ্রুপেও আছি, এখানেও অ্যাড হয়েছি। মূলত আপনার এর আগে কিছু ইউটিউবে কিছু ক্লাস দেখেছিলাম আর কি, ওখান থেকে মূলত এখানে আসছি। কারণ ওখানে একটা জিনিস আমার খুব ভালো লাগছে, ওখানে একটা ট্রেডের একটা ম্যাথের একটা ক্লাসে আমি দেখেছিলাম আর কি। তো ওখানে দেখলাম যে আপনি ম্যাথ করার পরে বা ইয়ে করার পরে আপনি আবার কোশ্চেন জিজ্ঞেস করতে, এই জিনিসটা আমাকে খুব ইয়ে করছে। কারণ এইসব কোচিং এ সাধারণত এই জিনিসটা আমি আর আর দু একটা জায়গায় আমি ইয়ে করছি, এরকম কোশ্চেন ম্যান টু ম্যান কোশ্চেন জিজ্ঞেস করা এই জিনিসটা আমার খুব ইয়ে করছে, যার কারণে আমি আপনার দুইটা কোর্সে করলাম। আর আপনি যেটা বলছেন যে কোশ্চেন, আসলে আইবিবি কিন্তু আমি যদিও আমি পরীক্ষা অনেক আগে থেকে দিচ্ছি, মানে রেগুলার পরীক্ষা দেই নাই আর কি, যার কারণে এখনই আইবিটা কমপ্লিট করতে পারিনি। সেটা হচ্ছে যে আইবিবি কিন্তু কোশ্চেন খুব রিপিট করে। এরা আমরা যদি আপনি যেটা বললেন যে আমাদের আসলে প্রিভিয়াস কোশ্চেনটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, আসলে ওরা সবসময় কোশ্চেন রিপিট করে। কাজে আমরা যদি 4-5টা ইয়ারে কোশ্চেন অ্যানালাইসিস করে পড়তে পারি তাহলে আমাদের খুব ইজি হয় আর কি। ইভেন আমি প্রথম যখন পরীক্ষা দিয়েছি, আহ, আহ, সেটা অনেক আগে, সেটা বলি, সেটা হচ্ছে 12-13 সালের দিকে ফার্স্ট আমি আসলে শুরু করি, যদিও কন্টিনিউ করি নাই আর কি। ওই সময় আমি বিজনেস কমিউনিকেশন পরীক্ষা দিয়েছিলাম, 5টা কোশ্চেন অ্যান্সার করতে হতো তখন, 5টাই আমার একদম হুবহু কমন আসছে আর কি, একদম মানে ফুল কমন। ওটা প্রিভিয়াস কোশ্চেন গুলা ফলো করছি, একদম 5টা কোশ্চেনই একদম মানে বই থেকে বা ওদের প্রিভিয়াস কোশ্চেন থেকে হুবহু চলে আসছে। এখনো কিন্তু ওরা প্রচুর কোশ্চেন রিপিট করে আর কি, এবছরটা বছর বছরটা এবছর। কাজে আমরা যদি এই কোশ্চেন গুলা মানে অ্যানালাইসিস করে পড়ি, আপনি যেটা বললেন, বা আপনার আমি কিছু সাজেশনও দেখেছি এর আগে ইউটিউবে, করলে মনে হয় আমরা ইজিলি করতে পারবো আর কি। থ্যাংক ইউ সো মাচ সুমিত দা। আর কেউ কিছু বলবেন? কোনো কোনো সাজেশন, এডিশনাল কোনো সাজেশন? ওকে, তাহলে আমরা আজকের ক্লাসটা, রিস্ক ম্যানেজমেন্টের ক্লাসটা এখানে শেষ করব। তবে একটা ব্যাপারে একটু আমরা অ্যাড করি, সেটা হচ্ছে যে আমরা আমাদের নেক্সট উইক থেকে যে ফর্মাল যে ক্লাসটা শুরু হবে, সেই ক্লাসে আমরা মানে আমাদের ফর্মাল অ্যাক্টিভিটিস অনুযায়ী একদম চ্যাপ্টার 1 থেকে আমরা কাভার অফ করব। আর আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে যে আপনাদেরকে একটু আমি চেষ্টা করব ট্রাইং মাই লেভেল বেস্ট সলিউশনটা বা চ্যাপ্টার 1-এর সলিউশনটা একটু একসাথে আগে দিয়ে দেওয়া যায় কিনা। একটা চ্যাপ্টার আগে দিলে অ্যাটলিস্ট আপনাদের কাছে রিডিং ম্যাটেরিয়ালস থাকলে আপনার পড়তে সুবিধা হবে, এরকম একটা কনসেপ্ট আমার মাথায় আছে। আমি মানে বেস্ট ট্রাই করব যাতে ক্লাসের আগে আপনাদেরকে সিনopসিসটা প্রোভাইড করা যায়। আপনারা প্রিন্ট দিয়ে হাতে রাখলে আপনাদের জন্য সেটা পড়তে অনেক সময় দাগানোর ইস্যু থাকে, সেগুলি কভার আপ করতে। আর কোয়েশ্চেন সেটটা আমি পিডিএফ করে আমাদের পেইড গ্রুপে প্রোভাইড করে ফেলবো ইনশাল্লাহ আজকের ক্লাসের পরেই। সবাই তাহলে আমরা রিস্ক ম্যানেজমেন্ট এখানে শেষ করব। আমাদের পরের ক্লাস আছে ট্রেড ফাইন্যান্স। আমরা একটু অনেকেই নামাজের ইস্যু আছেন, আমরা 10 মিনিট ব্রেক নিব। এখন হচ্ছে 5টা 5, আমরা 5টা 15-তে আমাদের ট্রেড ফাইন্যান্স ক্লাসটা স্টার্ট করব। 5:15-এ আমরা ট্রেড ফাইন্যান্স ক্লাসটা স্টার্ট করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।